আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন ঈদ আড্ডায়। দর্শক, আজ আমরা ঈদ কেমন কাটালাম, কেমন আনন্দ উপভোগ করলাম, পরিবার নিয়ে আত্মীয়স্বজন নিয়ে কিভাবে এনজয় করলাম সে সম্পর্কে কথা বলবো। আর এজন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক, পুষ্টি ইউনিট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কেমন কাটলো আপনার ঈদ? আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। বিশেষ পরিবারের যারা আছে সবাই একসাথে উপস্থিত ছিলাম এবার, তো সবার সাথে খুব ভালো ঈদ কেটেছে আমাদের। ঢাকাতেই না ঢাকার বাইরে ছিলেন? ঢাকাতে ঈদ কেটেছে। স্যার, যদি শুরুতেই জানতে চাই যে আপনার শৈশব কৈশোর কিভাবে কোথায় কেটেছে? আসলে শৈশব যদি আমার জন্ম হচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলায়, একটা বললে আমরা খাটুরা গ্রামে। তো আমার আব্বা চাকরির সুবাদে ঢাকাতেই থাকতেন আর কি, আব্বা ওয়াবদাতে জব করতেন। তো সেই সুবাদে আমার যখন 5 বছর তখন আমরা ঢাকা চলে আসি, এবং স্কুলটা আমার শুরু হয়েছে ঢাকা থেকে। ঢাকাতে। তাহলে তো স্যার ঢাকার ঈদ সংক্রান্ত অনেক স্মৃতি আপনার মাঝে রয়েছে। তো সেই সময় স্যার যখন শিশু বা শৈশবে ছিলেন, ছোট অবস্থায়, তখন ঈদ কেমন ছিল? আসলে ঈদটা যদি এখন কম্পেয়ার করি বা তখনকার ঈদ বলি, তখনকার আসলে আনন্দটা আরো অনেক বেশি ছিল। তখন আমরা অনেক দিন আগে থেকে প্রস্তুতি ছিল যে কবে ঈদ আসবে, আমরা ঈদের মধ্যে কি করব, কবে ঈদের গরুটা কোথায় কিনতে যাব। বড়দের তখন তো ছোট ছিলাম, বড় অনেক সময় সাথে করে নিয়ে যেত না, তারপর আমরা এই গরু কিনে দেখতে ওনাদের সাথে যেতাম। সেই সময় তো অনেক ধরনের আনন্দ উপভোগ করতেন, তার মধ্যে সবচেয়ে বেশি আপনাকে টানতো কোন জিনিসটা, কাছে টানতো বা বেশি হৃদয়গ্রাহী হতো, ভালো লাগতো? যেটা আমার ছোটবেলাটা আসলে কেটেছে খিলগাঁওয়ে। তো ওইখানে আমাদের ফ্রেন্ড সার্কেল মোটামুটি প্রায় 15-20 জন ছিল এরকম। আমরা একই ক্লাসে পড়তাম বা এক ইয়ার ছোট উঁচু নিচু ক্লাসে পড়তাম, কিন্তু আমাদের একটা বড় সার্কেল ছিল। তখন আগের থেকে আমরা প্ল্যান করতাম আসলে আমরা কোন জায়গায় যাব। ওই সময়টা আমাদের মূল টার্গেট থাকতো যে শিশু পার্ক যেটা ছিল শাহবাগে, যেটা ওখানে ছিল, আমাদের ওখানে যেতেই হবে। শিশু পার্ক, রমনা পার্ক। তারপর যখন তার থেকে একটু বড় হলাম, যে 8-9-এ পড়ি, তখন আমাদের চলে গেল হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন একটু দূরে। আর আরেকটা জায়গা আমরা সবসময় যেতাম, আমরা দল বেঁধে যেতাম, সেটা হচ্ছে কমলাপুর একটা বড় মেলা হতো। কমলাপুর রেল স্টেশনের পাশে একটা খালি জায়গা ছিল, সবসময় হতো নাকি ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে ওটা 3-4 দিনের মেলা হতো, ওখানে আমাদের যেতেই হতো। এই বিভিন্ন ধরনের খেলনা কেনার জন্য বা বিভিন্ন ধরনের খাবার তখন বিক্রি হতো, এইগুলা দেখতে। ইভেন ওই যে যেটা বলে বায়োস্কোপ, যেটা ওটাও চলতো, পুতুল নাচটা হতো। তো সেগুলা দেখার জন্য আমরা চলে যেতাম। স্যার, এই যে চমৎকার কিছু বিনোদনের কথা বললেন, শিশু পার্ক ছিল, সার্কাস হতো, পুতুল নাচ হতো, সার্কাস, কত কিছু হতো স্যার। এগুলো এখনকার মানুষ তো সেগুলো পায় না বা পাচ্ছে না। তাহলে এদের বিনোদন যে এই যে বদলে গেল, রুচিবোধটা, বা আমরা কোথায় যেন ইন্টারনেট ভিত্তিক বিনোদন পেতে গিয়ে একেবারে একটা বড় অংশ খুব তাদের পেশা থেকে যেমন সরে গেল, আমরা সেই বিনোদন থেকে দূরে সরে আসলাম। এই বিষয়টাকে এটা কিভাবে দেখছেন স্যার? না, এটা তো একটা বড় ধরনের চেঞ্জ আমাদের মাঝে চলে আসছে। ওই জন্য বললাম যে আমাদের আনন্দ যেভাবে ছিল আর আমার এখন ছেলে বা মেয়েদের যে আনন্দ, কিন্তু টোটালি আমি দেখতে পাই যে পুরো দুই মেরুর জায়গা। যেমন আগে আমরা কিন্তু আগের থেকে প্ল্যান করতে, ঈদের মধ্যে কি করবো, ঈদের দিনটা কিভাবে কাটাবো, বন্ধু বান্ধব। কিন্তু আমার ছেলেকে কিন্তু বা মেয়েকে দেখে ওই জিনিসটা, ওরা সকালে উঠেই যে মোবাইল শুরু করে বা মেসেজ করে, তার বন্ধু বান্ধব শুভেচ্ছা জানায়, তারপর হয়তো গেমস খেলতেছে। কিন্তু ইভেন যে কুরবানি ঈদ যাচ্ছে, গরুটা হয়তো দেখছে, কিন্তু কুরবানি প্রসেসের সাথে এরা কিন্তু সেইভাবে সম্পৃক্ত হয় না। বা পশু জবাই করা, মাংস কাটা, সেটা আত্মীয় স্বজনকে বিতরণ করা, সেটার মধ্যেও তারা খুব বেশি ইনভলভ হয় না। যে ওটা হচ্ছে বাবা আমাদের কাজ, ওটা ওনারাই করবে। সুতরাং তাদের আসলে যেটা বললেন যে ইন্টারনেট ভিত্তিক তাদের যে আনন্দ, সেই জায়গাটা কিন্তু তারা আসলে চলে গেছে, বা ডিজিটাল প্ল্যাটফর্মের আনন্দতে তারা উপভোগ করে। কিন্তু রিয়েল জায়গায় যদি এখনো যদি কোথাও বলি যে ঘুরতে যাই, খুব বেশি তারা সাড়া দেয় আসলে সেটা না। হয়তো যদি বলে কোনো রিসোর্টে যাব, তখন তারা বলে আচ্ছা ঠিক আছে। তাছাড়াও স্যার একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের ঢাকা শহরে বিনোদন কেন্দ্রগুলিও যেন সংকীর্ণ হয়ে আসছে। শিশু পার্ক কিন্তু এখনো নাই, হয়তো আরো বেশি সর্বাধুনিক করবার জন্য সরকার উদ্যোগ নিলেও কিন্তু অনেক বছর হলো বন্ধ রয়েছে। আবার নতুন করে যে গড়ে উঠছে তাও নাই।
তো এটা হয়তো ঢাকার বাইরে রিসোর্ট কেন্দ্রিক কিছু বিনোদন গড়ে উঠছে, সেটা তো আর সবসময় যাওয়া যায় না বা পাওয়া যায় না, কস্টলি, এটা সবার জন্য আসলে সম্ভব হয় না, টাইমেরও একটা ব্যাপার থাকে, বিষয় আছে। তারপরে যাতায়াতের যে এটা, আমরা যত ইজিলি খিলগাঁও থেকে কমলাপুর হেঁটে চলে যেতাম, কিন্তু এখন ছেলে মেয়েদের এই সাহসটাও কিন্তু খুব একটা যে পাচ্ছে তা না। না, বাবা মা তো টেনশনে পড়ে যায় যে ঘরের বাইরে একটু বের হলেই তো কখন জানি না ফিরে আসে, এবং প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে কিন্তু প্রচুর লোকজনের ভিড় থাকে। আর আমরা যে আগে যে সংস্কৃতি গুলো ছিল বললাম, যেটা মেলা ছিল, তারপরে যে পুতুল নাচ, সার্কাস, বায়োস্কোপ, এই জিনিসগুলো কিন্তু এখন নাই। একটা জিনিস লক্ষ্য করছেন স্যার, যে ইদানিং একটা জেনারেশন তৈরি হয়েছে যারা ডিজে পার্টির নামে দেখা যাচ্ছে ঈদ উপলক্ষেও তারা মানে বড় বড় ডেস্ক বাজিয়ে মিউজিশিয়ান এনে ঢাক ঢোল পিটিয়ে তারা ওই যে ট্রাকে করে মানে হ্যাঁ যেমন শব্দ দূষণ করছে, তেমন তাদের মধ্যে একটা উশৃঙ্খলতা আমরা লক্ষ্য করি। এটা খুব বেশি দেখা যাচ্ছে ইদানিং, এবং ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের যে রিয়েল যে কালচার সেটা কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে, এবং অনেক কিন্তু বড় অনেক ধরনের ইনসিডেন্টসও হচ্ছে। এবং যে আপনার যে আশেপাশে রিসোর্ট গুলা বা এগুলো দেখে যান, বা ওয়াটার যে কিংডম বা এগুলা যে গ্লাস, ওখানে কিন্তু একই জিনিসটাই হচ্ছে, বড় বড় মিউজিক সিস্টেম এনে তারপর হচ্ছে এটা করছে। কিন্তু আমাদের অরিজিনাল যে আনন্দের বিষয়গুলো ছিল সেটাতে আসলে আমাদের এই প্রজন্মটা অনেক দূরে সরে গেছে। স্যার আমরা হয়তো কারণ অনুসন্ধান করলে অনেক দূর যেতে হবে, সেদিকটা আমরা নাই বা গেলাম। তো আমাদের কি করণীয় আছে এই অবস্থায়, এই যে আমাদের নতুন প্রজন্মকে একটু ঈদের আনন্দ, ঈদের যে সত্যিকারের ভালো লাগা ভালোবাসাটা তাদেরকে ফিল করতে হলে কি করা যেতে পারে? আসলে করা যেতে পারে যেতে আমাদের বিনোদন কেন্দ্র, ন্যাচারাল বিনোদন কেন্দ্র যদি বলি, যেমন আমাদের শিশু পার্ক বা যে রমনা পার্ক গুলো ছিল, এই ধরনের প্রকৃতির মাঝে যেন তারা আরো বেশি ইনভলভ হতে পারে, এই ধরনের জিনিসগুলো রাখা উচিত, এবং বাবা মায়ের হচ্ছে আরো বেশি তাদেরকে সঙ্গ দেওয়া উচিত। স্যার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আপনি পুষ্টি ইউনিটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, সুতরাং পুষ্টির অনেক বিষয় আপনার নিঃসন্দেহে জানা রয়েছে। তা আমরা তো পুষ্টি বলতেই মনে করি যে শুধু মাছ মাংস বা রিচ ফুড খাওয়া, এটাই মনে হয় পুষ্টি, আসলে কি তাই? না, আসলে তা না। কারণ আমরা আসলে পুষ্টি যেটা বলি, পুষ্টি তো আসলে একটা প্রক্রিয়া। আমি খাবারটা নিচ্ছি, সেটা শরীরের মাঝে প্রক্রিয়াজাত হয়ে আমার শরীরে কাজে লাগছে, আমার এনার্জি দিচ্ছে, আমার হাঁটা চলাতে সহায়তা করতেছে, আমার গ্রোথ হচ্ছে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেরোচ্ছে, টোটাল একটা প্রক্রিয়া। এখন আমরা যেসব খাবার খাচ্ছি এগুলো আসলে কি আমাদের সবগুলো ভালো কাজে লাগছে কিনা, যেটা আপনি রিচ ফুডের কথা বললেন, এগুলো সব কিন্তু আমাদের জন্য হেলদি ফুড না, ফুড বাট নট হেলদি। তো শুধু আমাদের পুষ্টিকর খাদ্য যদি বলি, এগুলো কিন্তু আমাদের একটু বেছে, তারপর আমাদের বয়স অনুযায়ী এই জিনিসগুলো, তারপর হচ্ছে আমাদের শারীরিক গঠন অনুযায়ী সেইভাবে আমাদের খাদ্যগুলো সিলেক্ট করা উচিত, এবং পুষ্টিটাও সেইভাবে নির্ধারণ করা উচিত। যে বাচ্চাদের জন্য এক ধরনের খাদ্য, বয়স্কদের জন্য এক ধরনের খাদ্য, আর আবার যে অ্যাভারেজ যারা আছে তাদের জন্য এক ধরনের খাদ্য, এবং এটা কিন্তু সহজে আমরা আমাদের খাদ্যতে পেতে পারি যদি আমরা একটু মানে নিয়ম কানুনগুলো মেনে খাদ্যটা নির্বাচন করি। কিন্তু স্যার ঈদ এলে তো আমাদের একটা, যেহেতু এটা ঈদুল আজহা, পশু কুরবানির পর সবাই একটু আমরা মাংস খেতে বেশি পছন্দ করি, যেমন আবার খাওয়াটাও ঠিক বেশি হয়ে যায়। তো এই জায়গাটায় সমন্বয় করা যায় কিভাবে? আসলে এখানে আমরা যেটা পশু, যদি আমি গরুর কথা বলি, এটাকে আমরা বলি কিন্তু আসলে রেড মিট। জি স্যার। আমরা মানে স্বাস্থ্য সচেতন যারা বা ডক্টর যারা আছে তারা কিন্তু আমরা বলি যে রেড মিটটাকে একটু অ্যাভয়েড করে চলা, কারণ এখানে কোলেস্ট্রল বা ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। এখন ঈদুল আজহার স্বাভাবিকভাবে আমরা একটু মাংস বেশি খেয়ে থাকি, কিন্তু এটার জন্য দীর্ঘদিন সময়টা না হয়, এক সপ্তাহ ধরে আমি মাংস খেয়ে গেলাম, এই জিনিসটা যেন না হয়, অর্থাৎ একটানা যেন না হয়। আমরা ঈদের সময়, ঈদের দিন বা ঈদের পর দিন একটু বেশি খাবো, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটাকে বার্ন করার জন্য যেন আমরা ওই খাদ্যের মধ্যে না থেকে একটু এক্সারসাইজ করি বা হাঁটা চলা বেশি করি, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পাশাপাশি যে একদম রেড মিট বা খুব চর্বি জাতীয় এটাকে একটু অ্যাভয়েড যতটুকু করা যায়। এর পাশাপাশি যে আমরা ভেজিটেবলটা খেতে পারি, যে সালাদ গুলো আছে, শসা আছে, গাজর আছে, এটার সাথে লেবু আছে, এইটার সাথে যদি এটা দিতে পারি তাহলে কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। স্যার এই যে আপনি বললেন মেনে চলার কথা, এটা আসলে কোন বয়সের মানুষের অথবা কোন ধরনের যারা রোগী রয়েছে তারা গুরুত্ব সহকারে এটা মেনে চলবে কারা? বিশেষ করে যারা বয়স্ক আছে, ডেফিনেটলি তাদের কোনো না কোনো প্রবলেম আছে। তারপর হার্টের রোগী যারা আছে, হাই ব্লাড প্রেশার যারা আছে, তাদেরকে একটু ডেফিনেটলি এই জিনিসগুলো, খাবারগুলো একটু অ্যাভয়েড করছে। ইভেন যাদের কিডনি প্রবলেম আছে, অনেকে যারা হাঁটু ব্যথা থাকে, ইউরিক অ্যাসিড জমা হয়, তারা এই রেড মিটটা যতটা সম্ভব অ্যাভয়েড করে যাওয়া উচিত। তাদের বিকল্প হিসেবে ঈদের মধ্যে আমরা মুরগির মাংস খেতে পারি, রেড মিটের সাথে কিছু মুরগির মাংস, যেটা অতটা আসলে আমাদের ক্ষতিকর না।
অতটা চর্বিটাও বেশি থাকে না, তো এই জায়গাটা আমরা কম্প্রোমাইজ করে নিতে হবে আর কি। স্যার আমাদের দেশীয় যে শাকসবজি বলি বা আমাদের নিজস্ব মানে মাঠে বা আমাদের ফসলের সাথে যে সকল সবজিগুলি আমরা উৎপাদন করি তার পুষ্টিগুণ নিঃসন্দেহে অন্যান্য অনেক রিচ ফুডের চেয়ে বেশি। তো তাহলে একটু যদি আপনার পরামর্শ থাকে যে কোন ধরনের পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলি আমরা খেতে পারি আমাদের দেশে যেগুলো উৎপাদন হয়। যেমন আমাদের একটা সাধারণ মানে সূত্র আছে, মানে একটা যেটা আমরা হেলদি ফুড পিরামিড বলি, ওখানে প্রতিদিন আমাকে কিন্তু 100 থেকে 300 গ্রাম ভেজিটেবল ফ্রুট এগুলা খেতে হবে। তারপর শাকসবজি আমার এরকম 200-250 গ্রাম 300 গ্রাম খেতে হবে। এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি আছে যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন। আমাদের যেমন ভিটামিনস গুলো লাগে, তারপর হচ্ছে বিশেষ করে ভিটামিন এ, তারপর সি, তারপর অন্য খাবারে থাকে ভিটামিন ডি, আমাদের টমেটোতে থাকে অনেক ভিটামিন সি, এবং এটা হার্টের জন্য অনেক উপকারী। সুতরাং আমাদের দৈনন্দিন যে আমরা বাজারে গেলে যে শাকসবজি পাই রেগুলার বেসিস আসলে এটা খাওয়া উচিত একটা পরিমিত পরিমাণে। আমার কার্বোহাইড্রেটটা কমিয়ে দিয়ে আমাকে এই ভেজিটেবলসের দিকে একটু বেশি মনোযোগ দিয়ে, পাশাপাশি ফলে আমি বিষয় বলবো যে আমাদের সিজনাল ফ্রুট যেগুলো আছে, যেমন এটাকে বলি আমরা মধুমাস, এই সময় কিন্তু আম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, জাম আছে, এটা দিয়েও কিন্তু আমরা প্রচুর পরিমাণ পুষ্টি পেতে পারি। বিষয় এইগুলো আমাদের দিতে হবে। যারা বাচ্চা যারা আছে স্কুল গোয়িং কলেজ, তাদের কিন্তু একটু বেশি পরিমাণে এটা খাওয়ানো উচিত। স্যার আমরা আপনি যেহেতু ঢাকার সন্তান, ঢাকায় বেড়ে উঠেছেন, তো কখনো কি স্যার ঈদ করতে গ্রামে গেছেন, দেখেছেন? ডাইরেক্ট ঈদ করতে যাওয়া হয় না, মানে ঈদের পরের দিন যাওয়া হয়। এবারে যেন প্ল্যান আছে আগামীকাল মানে বৃহস্পতিবার আমরা এই গ্রামে যাব, 3 দিন কাটাবো বাচ্চাদের নিয়ে। তাদেরকেও মানে ঢাকা শহর বাইরেও যে আরেকটা লাইফ আছে এটাকে আসলে তাদের অ্যাডজাস্ট বা দেখানোর জন্য, বোঝানোর জন্য, ফিল করতে পারে। স্যার এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আপনি পেশাগত দায়িত্বের কারণে অনেক সময় আমরা ঈদ কখনো কখনো পরিবারের সাথে করতে পারেন না আপনারা, এমনটি কি হয়েছে কখনো? আসলে এরকম খুব বেশি আমার হয়নি। স্যার এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আপনি পেশাগত দায়িত্বের কারণে অনেক সময় আমরা ঈদ কখনো কখনো পরিবারের সাথে করতে পারেন না আপনারা, এমনটি কি হয়েছে কখনো? আসলে এরকম খুব বেশি আমার হয়নি, কারণ আমরা যেহেতু গভর্নমেন্ট জব করি এবং ইমার্জেন্সি ডিউটিও আমাদের না, সুতরাং ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে পরিবারের সাথেই করে থাকি, সুযোগটা পান। কিন্তু বিশেষ করে হসপিটাল কেন্দ্রিক যারা ডক্টররা ডিউটি করেন তারা অনেক সময় এটা মিস করেন। যে আমার ফ্যামিলিতে আমার ভাগ্নি আছে, সে গত রোজারিতে সে ছিলই না, মানে ভোরবেলায় ডিউটি শুরু হয়েছে, সে রাত্রেবেলা আসছে, হয়তো এবার সে থাকবে। যারা ইমার্জেন্সি ডিউটিতে যারা থাকেন তাদের আসলে এটা একটু কম্প্রোমাইজ করে নিতে হয়। তার একটু ব্যক্তিগত প্রশ্ন, পরিবারে কে কে আছেন, কে কি অবস্থায়? আচ্ছা, আমার হচ্ছে মানে আমার আম্মা আছেন, আব্বা বেঁচে নেই। তো আমার ওয়াইফ, একটা মেয়ে, একটা ছেলে। মেয়েটা হচ্ছে এখন ক্লাস 9-এ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে, আর ছেলেটা হচ্ছে ক্লাস 3-তে সাউথ পয়েন্ট স্কুলে। স্যার খুব কি আমরা তো এমিন লাইফে লিখি কেউ ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কোন চিন্তা থেকে, মানে পারিবারিকভাবে নাকি নিজে থেকে চেয়েছিলেন যে ডক্টর হবেন তাই হয়েছেন এরকম কিছু? আসলে আমার ডক্টরটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি হচ্ছে মূলত আমার বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমি গ্রাজুয়েশন করেছি। তো এই ডক্টর যেটা আমরা পিএইচডি হোল্ডার, আপনি তাহলে পিএইচডি হোল্ডার, রাইট। আমি সাউথ কোরিয়াতে থেকে ভেটেরিনারি মেডিসিনের উপর পিএইচডি করেছি। পাশাপাশি যে ডাক্তার যেটা বলেন, যেটা হচ্ছে ভেটেরিনারিয়ান, সেই ক্ষেত্রে আমি ডাক্তার, মানে দুইটাই কভার করেছি। আসলে যেটা বলে যে ছোটবেলা আসলে এই ভেটেরিনারিয়ান হব, এটা আসলে প্ল্যান ছিল না বেসিক্যালি, বেশি হিউম্যান ডাক্তার হওয়ার কথা ছিল। তো আমি এখন হ্যাপি যে আমার পেশাগত ভাবে যে বলেন, আমি হ্যাপি যে আমার ভেটেরিনারি সায়েন্স নিয়ে আমি যেটা আগাতে পেরেছি বা দেশের কাজে লাগাতে পারছি, সেটা নিয়ে আমি হ্যাপি। স্যার এবার একটু হয়তো শক্ত মনে হবে, বাংলাদেশ পুষ্টি সম্পন্ন একটি দেশ হতে চেয়েছিল, নাগরিকদের শতভাগ পুষ্টিগুণ সরবরাহ করতে কি পেরেছে? সে যে সরকারের সময় হোক না কেন, আমরা এই 50 বছর পেরিয়ে এখন কি বলতে পারি? এখন এই অবস্থা আমরা বলতে পারি যে অনেকটা আমরা মানে ইমপ্রুভ করেছি, নির্ভর মানে খাদ্যে যেটা স্বয়ং সম্পূর্ণতা সেটা আমরা অর্জন করতে পেরেছি। যদি এখানে কিন্তু আসলে অনেক রিস্ক থেকে যায়। আপনারা জানেন যে কৃষি কিন্তু একটা খুব ভালনারেবল মানে পেশা, বিশেষ করে আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে, আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেটা হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমাদের পানির স্তর কমে যাচ্ছে, এটা কিন্তু একটা খুব ভালনারেবল কন্ডিশন।
এর মধ্যেও কিন্তু আমাদের বর্তমান যে সরকার আছে সেটা কিন্তু হাইস্ট প্রায়োরিটি দিয়েও কিন্তু এটা মানে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে সেই চেষ্টা চালাচ্ছে। এবারে কিন্তু আমাদের কৃষির যে বাজেট আছে সেটা কিন্তু অনেক প্রায় 7% মনে হয় বাজেট বৃদ্ধি করেছে। সুতরাং আমাদের সরকারের হচ্ছে যে সবাই কেউ না খেয়ে থাকবে না এবং আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার খাবো, এটাই আমাদের বর্তমান সরকার, সেটা আমাদেরও প্রত্যাশা। কিন্তু স্যার যারা মূল কারিগর পুষ্টি সরবরাহ করবে, যারা উৎপাদন করবে, তারা কি যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে, অথবা তারা যেটা সরকার সরবরাহ করছে তাদের কাছে সেটা পৌঁছাচ্ছে কিনা, বা তারা উৎপাদনের পরে উপযুক্ত মূল্য পাচ্ছে কিনা সেই পণ্যের? এইখানে একটা প্রশ্ন অবশ্যই আছে যে আমরা পত্রপত্রিকা প্রায় দেখি যে আমাদের খামারিরা মানে ন্যায্য মূল্যটা পাচ্ছেন না। এখানে দেখেন খামার যারা উৎপাদন করছে, উৎপাদন থেকে এবার আমার কনজিউমার পর্যন্ত এখানে তো একটা ভ্যালু চেইন আছে। এখানে কিন্তু একটা মিডল ম্যান, যেটা আমরা সবসময় বলি যে খামারির কাছ থেকে যে দামে কিনে নেয় তার অনেক বেশি দামে আমরা কনজিউমাররা কিনি, অর্থাৎ খামারি, আমার যারা খামারি আছে তার প্রকৃত দামটা পাচ্ছে না। অনেক সময় বলা যে ধান উৎপাদন করতে যে তারা খরচটা উঠাতে পারছে না, এখানে লেবার কস্ট আছে, বিদ্যুৎ আছে, সার আছে, কিন্তু সরকার কিন্তু এখানে একটা বড় ভূমিকা নিচ্ছে, যেটা হচ্ছে ভর্তুকি কিন্তু দিচ্ছে। অর্থাৎ এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। আমার যদি খাদ্যটা নিশ্চিত করতে পারি তাহলে অন্য দিক দিয়ে কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক ইজি হবে। নিঃসন্দেহে স্যার, আমরাও সেটাই প্রত্যাশা করি দর্শক, যে কৃষি এগিয়ে যাক, কৃষকরা উৎপাদন করুক বেশি বেশি, তাহলে যেমন আমাদের দ্রব্যমূল্য কমে আসবে, আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আসবে, আমরা তেমনি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য উৎপাদন করতেও পারবো আশা করি। স্যার, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। এবারে একটু আপনার পক্ষ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ঈদ পরবর্তী সময়ে আমাদের কি করণীয়, বা আমরা কিভাবে কোন খাবারগুলি খেলে সহজে পুষ্টিগুণ সম্পন্ন খাবার সস্তায় পেতে পারি, সে সম্পর্কে একটু দর্শককে বলুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা আজকে আমি ডক্টর টিভিকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু এটা ঈদ পরবর্তী, মানে ঈদের সাথে কিন্তু আমাদের মানে যেটা অনেক ধরনের সমস্যা হয় খাবার খাওয়াতে বা খাবার তৈরিতে, তো আমরা এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে যে আমরা ঈদ আসলে মানে অতিরিক্ত খাবারটা খাওয়া যাবে না। এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের পেটের পীড়ে আমরা অনেক সময় আক্রান্ত হই। ঈদের পরবর্তী আমাদের যে এখন যে মধুমাস চলছে, আমাদের দেশীয় ফলগুলো উৎপাদন হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা এই সময়টা একটু মনোযোগ বেশি দিতে পারি, দেশীয় ফল ফুল আমরা খেতে পারি। তারপর হচ্ছে আমাদের যে শাকসবজি যেটা আছে খুব অল্প মূল্যে এটা পাওয়া যায়, এটা কিন্তু প্রচুর পুষ্টি আছে, সেটা আমাদেরকে বেশি করে খেতে হবে, আমাদের বাচ্চাদেরকেও বেশি করে দিতে হবে। সাথে সাথে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ডিম, 1 গ্লাস দুধ খাওয়া উচিত, এবং এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা প্রাপ্যতা আমাদের আছে। সুতরাং আমরা এই ধরনের স্বল্প মূল্যের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আমরা নিশ্চিত করতে পারলে আমরা একটা সুস্থ মেধাবী জাতি গঠন করতে পারবো, যেটা আমাদের বর্তমান সরকারেরও লক্ষ্য। এবং সবাইকে আশা করবো আবার যে আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার খাবো, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন স্যার। আসলে আপনার পরামর্শগুলো দর্শক আমরা যদি মেনে চলতে পারি, তাহলে এই মধুমাসে বা এই এখন যে সস্তায় সহজে আমরা যে মৌসুমী ফলগুলি পাচ্ছি, সেগুলি খেলে আমরা নিঃসন্দেহে অনেক পুষ্টি সমৃদ্ধ হব। স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আবারও নিঃসন্দেহে ভবিষ্যতে আপনাকে পাবো আশা রাখছি। ইনশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ, ডক্টর টিভিকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের মাঝে উপস্থিত ছিলেন পুষ্টি ইউনিট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মানিত পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম স্যার। স্যার নিঃসন্দেহে যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলি আমাদের সবার জন্য খুব খুব বেশি উপকারী। আমরা চেষ্টা করব এই পরামর্শগুলি মেনে চলবার। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমি আব্দুল গনি বিদ্যান বিদায় নিচ্ছি। আবারও সকলকে ঈদ মোবারক।